প্রথম আলোর অডিও সংবাদে স্বাগত। রোহান আদনান জানিয়ে দিচ্ছি দিনের প্রধান খবরগুলো। কুমিল্লার দাউদকান্দি উপজেলা সদরের বিশ্বরোড কেন্দ্রীয় মাঠে বিএনপির নির্বাচনী জনসভায় বক্তব্য দিয়েছেন দলের চেয়ারম্যান তারেক রহমান। রোববার রাত 12:27 জনসভা মঞ্চে পৌঁছান তিনি। তারেক রহমান বলেন, আগামী 12 ফেব্রুয়ারি আপনারা সকলে মিলে তাহাজ্জুদের নামাজ আদায় করে ভোট কেন্দ্রে যাবেন। সাথে অন্য ধর্মের লোকদের নিয়ে যাবেন। যার যার এলাকার ভোট কেন্দ্রের সামনে ফজরের নামাজ আদায় করবেন। বিএনপির চেয়ারম্যান বলেন, ফজরের নামাজ আদায় করে ভোট কেন্দ্রের সামনে লাইনে দাঁড়িয়ে যাবেন। কেন্দ্র খোলার সঙ্গে সঙ্গে সিল দেবেন। কোথায় সিল দেবেন? ধানের শীষে। তারপর বাড়ি ফিরবেন না। দিনভর কেন্দ্র পাহারা দিয়ে বিজয় নিশ্চিত হওয়ার পর বাড়ি ফিরবেন। তারেক রহমান আরও বলেন, বিএনপির আমলে আপনারা এলাকার মন্ত্রী এমপিরা ব্রিজ, কালভার্ট, রাস্তাঘাট সহ উন্নয়নমূলক কাজ করেছেন, কিন্তু গত 17 বছর সেই কাজের সংস্কারও হয়নি। কাজেই বিএনপি যখন ক্ষমতায় থাকে দেশের রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট, স্কুল, কলেজ, হাসপাতালের উন্নয়ন হয়। তারেক রহমান বলেন, অতীত প্রমাণ করে যে বিএনপি যখন ক্ষমতায় ছিল দুটি বিষয়ে কড়াকড়ি ছিল। একটি হলো মানুষ পথে ঘাটে নিরাপদে চলতে পারে, আরেকটি হলো মানুষ যাতে নিরাপদে ব্যবসা বাণিজ্য করতে পারে। অতীতে কোনো দলের লোক অন্যায় করলে তাকেও আইনের হাতে তুলে দেওয়া হতো, কারণ দুর্নীতির লাগাম চেপে ধরতে হবে। যে কোনো দলের লোকই হোক না কেন, কেউ কোনো আইন বিরোধী কাজ করলে তাকে আইনের হাতে তুলে দেওয়া হবে। তখন আমার কিছুই করার থাকবে না। এছাড়া তারেক রহমান নির্বাচনী সফরের অংশ হিসেবে 27 জানুয়ারি মঙ্গলবার ময়মনসিংহে যাবেন। সেখানে বেলা 2:30টায় সার্কিট হাউস মাঠে আয়োজিত নির্বাচনী জনসভায় বক্তব্য দেবেন। সোমবার বিকেলে গণমাধ্যমকে এ তথ্য জানান বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও দলের নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহাদি আমিন। তিনি জানান, ময়মনসিংহের জনসভা শেষে ঢাকায় ফেরার পথে তারেক রহমান আরও দুটি কর্মসূচিতে অংশ নেবেন। সন্ধ্যা 6টায় গাজীপুরের রাজবাড়ী মাঠে এবং সন্ধ্যা 7টায় রাজধানীর উত্তরা আজমপুর ঈদগাহ মাঠে নির্বাচনী জনসভায় বক্তব্য দেবেন তিনি। এছাড়াও রাজশাহীতে তারেক রহমানের সমাবেশ একদিন পিছিয়ে বৃহস্পতিবার করা হয়েছে। এর আগে সমাবেশের তারিখ ঘোষণা করা হয়েছিল 28 জানুয়ারি। ওই দিন উড়োজাহাজের টিকিট না পাওয়ার কারণে সমাবেশ পেছাতে হয়েছে বলে নিশ্চিত করেছেন রাজশাহী সদর আসনের বিএনপির প্রার্থী ও সাবেক চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান। নতুন সূচি অনুযায়ী তারেক রহমান রাজশাহীতে হাজী মোহাম্মদ মহসিন সরকারি বিদ্যালয় মাঠে 19 জানুয়ারি দুপুর 12:30টায় নির্বাচনী সমাবেশে ভাষণ দেবেন। এই সভায় রাজশাহী, নাটোর ও চাঁপাইনবাবগঞ্জের 13টি নির্বাচনী এলাকার মানুষ উপস্থিত থাকবেন। জামায়াতে ইসলামের আমির শফিকুর রহমান বলেছেন, আমরা জাতির সমস্ত মানুষের মুক্তির চিন্তা করি। আমরা নিজেরা খাওয়ার জন্য রাজনীতি করি না। দলীয় কর্মীদের পেট ভরার জন্য রাজনীতি করি না। সোমবার দুপুর 12টায় কুষ্টিয়ার শহীদ আবরার ফাহাদ স্টেডিয়ামে আয়োজিত জামায়াতে ইসলামীর নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথাগুলো বলেন। কারো নাম উল্লেখ না করে শফিকুর রহমান বলেন, এরা যা আচরণ করেছে তা কোনো মানুষ করে না, এটা সাধারণ পশুও করে না। তারা হচ্ছে চারপায়া জন্তুর মতো। এরা এই জন্তুগুলোর চেয়ে আরও খারাপ, আরও নিকৃষ্ট। বাংলাদেশের প্রত্যেক যুবক যুবতী যেন এক একজন আবরার ফাহাদ হয়ে যায়। তিনি আরও বলেন, 24-এর দ্রোহ প্রমাণ করে দিয়েছে বাংলাদেশের দামাল ছেলেরা আল্লাহ ছাড়া কাউকে পরোয়া করে না। এটা একটা স্বাধীন দেশের জন্য বিশাল শক্তির ব্যাপার, যাদের নেতৃত্বে এই জাতি 24-এর লড়াইয়ে অংশগ্রহণ করে মুক্তি পেয়েছে। বিগত সময়ের গুম সম্পর্কে শফিকুর রহমান বলেন, অসংখ্য মায়ের বুক থেকে, বোনের বুক থেকে তাদের আপনজনকে তুলে নিয়ে বছরের পর বছর আয়নাঘরে রাখা হয়েছে, গুম করে রাখা হয়েছে। বেশিরভাগই আমরা ফেরত পেয়েছি, হয়তো জীবিত অথবা লাশ হিসেবে। কিছু এখনও পাইনি। তাদের মধ্যে ইসলামী বিশ্ববিদ্যালয়ের 2 জন আছে। এরকম আরও 8 জন আছে যাদের আজও খুঁজে পায়নি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট পর্যবেক্ষণ করবেন 81টি দেশি নিবন্ধিত সংস্থার মোট 55,454 জন পর্যবেক্ষক। আর নির্বাচনে বিদেশি পর্যবেক্ষক থাকবেন প্রায় 500 জন। রোববার রাজধানীর হোটেল ওয়েস্টিনে কূটনৈতিক মিশনগুলোর প্রধান, বাংলাদেশ জাতিসংঘের সংস্থাগুলোর প্রতিনিধিসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তাদের উপস্থিতিতে এক ব্রিফিংয়ে এ তথ্য জানান নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। পরে সন্ধ্যায় ইসি সচিবালয়ের পরিচালক ও তথ্য প্রদানকারী কর্মকর্তা মোহাম্মদ রুহুল আমিন মল্লিক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। ব্রিফিংয়ে আসন্ন নির্বাচনের বিভিন্ন পরিসংখ্যান তুলে ধরেন আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। তিনি বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে 51টি রাজনৈতিক দল অংশগ্রহণ করছে। নির্বাচনে মোট প্রার্থী 1994 জন। এর মধ্যে স্বতন্ত্র প্রার্থী 256 জন।
নির্বাচনে ৮১টি দেশি নিবন্ধিত সংস্থার মোট ৫৫,৪৫৪ জন পর্যবেক্ষক দায়িত্ব পালন করবেন। ১২ ফেব্রুয়ারি সকাল ৭:৩০ থেকে বিকাল ৪:৩০ পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। ব্যালট পেপারের মাধ্যমে স্বচ্ছ ব্যালট বাক্সে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোট গ্রহণ সম্পন্ন হবে। জুলাই গণঅভ্যুত্থানকারীদের দায়মুক্তি দিয়ে অধ্যাদেশ জারি করেছে অন্তর্বর্তী সরকার। এই অধ্যাদেশের ফলে জুলাই গণঅভ্যুত্থানে অংশগ্রহণের কারণে গণঅভ্যুত্থানকারীদের বিরুদ্ধে করা সব দেওয়ানি ও ফৌজদারি মামলা, অভিযোগ বা কার্যধারা নির্ধারিত বিধান অনুসরণ করে প্রত্যাহার করা হবে। এছাড়া নতুন কোনো মামলা, অভিযোগ বা কার্যধারা গণঅভ্যুত্থানকারীদের বিরুদ্ধে আইনত বাধা হবে। রাষ্ট্রপতি ২৫ জানুয়ারি জুলাই গণঅভ্যুত্থান অধ্যাদেশ ২০২৬ জারি করেছেন বলে আইন মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে। এর আগে ১৫ জানুয়ারি প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে এই অধ্যাদেশের খসড়া অনুমোদন দেওয়া হয়। অধ্যাদেশে বলা হয়, কোনো গণঅভ্যুত্থানকারীর বিরুদ্ধে কোনো মামলা, অভিযোগ বা কার্যধারা জুলাই গণঅভ্যুত্থানে অংশগ্রহণ করার কারণে করা হয়ে থাকলে পাবলিক প্রসিকিউটর বা সরকার নিযুক্ত কোনো আইনজীবী এই প্রত্যয়নের ভিত্তিতে সংশ্লিষ্ট আদালতে আবেদন করবেন। এই আবেদনের পর আদালত ওই মামলা বা কার্যধারা সম্পর্কে আর কোনো কার্যক্রম গ্রহণ করবেন না, তা প্রত্যাহার বলে গণ্য হবে এবং অভিযুক্ত ব্যক্তি অবিলম্বে অব্যাহতিপ্রাপ্ত বা ক্ষেত্রমতে খালাসপ্রাপ্ত হবেন। অধ্যাদেশে বলা হয়, এই বিধান সত্ত্বেও কোনো গণঅভ্যুত্থানকারীর বিরুদ্ধে জুলাই গণঅভ্যুত্থানকালে হত্যাকাণ্ড সংগঠনের অভিযোগ থাকলে তা জাতীয় মানবাধিকার কমিশনে দাখিল করা যাবে এবং কমিশন এই অভিযোগ তদন্তের ব্যবস্থা গ্রহণ করবে। তবে যে ক্ষেত্রে হত্যাকাণ্ডের শিকার ব্যক্তি বা কোনো প্রতিষ্ঠান বা বাহিনীতে কর্মরত ছিলেন, সেক্ষেত্রে কমিশন ওই প্রতিষ্ঠান বা বাহিনীর বর্তমান বা পূর্ব কর্মরত কোনো কর্মকর্তাকে তদন্তের দায়িত্ব দিতে পারবেন না। তদন্ত চলাকালে আসামিকে গ্রেপ্তার বা হেফাজতে নেওয়ার প্রয়োজন হলে তদন্তকারী কর্মকর্তা যুক্তিসঙ্গত কারণ উল্লেখ করে আগে কমিশনের অনুমোদন নেবেন। অধ্যাদেশে আরও বলা হয়, যে ক্ষেত্রে কমিশনের তদন্তে প্রতীয়মান হয় যে অভিযোগে উল্লেখিত কার্য বিশৃঙ্খল পরিস্থিতির অপরাধমূলক অপব্যবহার ছিল, সেই ক্ষেত্রে কমিশন সংশ্লিষ্ট এখতিয়ার সম্পন্ন আদালতে প্রতিবেদন জমা দেবে। এরপর আদালত ওই প্রতিবেদনকে পুলিশ প্রতিবেদন সমতুল্য গণ্য করে পরবর্তী কার্যক্রম গ্রহণ করবেন। এই ছিল এখনকার মতো। প্রথম আলোর অডিও সংবাদ শুনুন আমাদের ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ এবং ওয়েবসাইট prothomalo.com-এ।